মহাত্মা গান্ধী তার পুরো রাজনৈতিক জীবনে যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সেই সত্যাগ্রহ আন্দোলনগুলোর মধ্যে প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ, সেটা খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু চম্পারণ সত্যাগ্রহ ছিল একটা চম্পারণের মধ্যেই সীমাবদ্ধ। সেটা একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ের ছিল না। কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে ভারতবর্ষের ইতিহাসে প্রথম সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমেও সাকসেসফুল হওয়া যায়, এটা ধারণা গান্ধীজি প্রথম বুনেছিলেন। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সত্যাগ্রহ হিসেবে ধরা হয় গান্ধীজির পুরো রাজনৈতিক জীবনে, সেটা ছিল লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযানের মাধ্যমে 1930 সালে। কেন এটা গুরুত্বপূর্ণ ছিল? সেটার মেন কারণ ছিল যে এর প্রেক্ষাপট, প্রথমে আমরা এর প্রেক্ষাপট সম্পর্কে একটু জানবো। সেটা হলো যে ব্রিটিশরা একটা লবণ আইন তৈরি করেছিল, যেটাকে সল্ট অ্যাক্ট বলা হতো। সল্ট অ্যাক্টের মূল বক্তব্য ছিল যে লবণ উৎপাদন এবং বিক্রয়ের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল। তার মানে লবণকে তৈরি করা এবং বিক্রি করা শুধুমাত্র ব্রিটিশরাই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। এই আইনের মূল বক্তব্য এটাই ছিল। কিন্তু সাধারণ মানুষ যারা সমুদ্রের উপকূলে বাস করছে, তারাও কিন্তু লবণ তৈরি করতে পারবে না, এর অধিকার কিন্তু ছিল না। শুধুমাত্র একচেটিয়া ভাবে লবণ শুধুমাত্র ব্রিটিশরাই তৈরি করতে পারবে। লবণের উপর এবার তৈরি করতে পারবে, বিক্রি করবে স্বাভাবিক ব্যাপার, একটা হাই ট্যাক্সও বসাবে। লবণের উপর একটা উচ্চ কর লাগানো হয়েছিল, আরোপিত করা হয়েছিল, যার ফলে দরিদ্র এবং ধনী সকলের জন্য যে প্রয়োজনীয় ছিল লবণ, এবং এটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল, তার ফলে তার দাম বাড়িয়ে দিয়েছিল। লবণ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি মানুষ যে খাবারই খাক না কেন, তার লবণ দরকারই হবে। সে শুধু যদি ভাত খেয়ে জীবন ধারণ করে, তার জন্য লবণ দরকার হবে। সে যদি অনেকগুলো পদ নিয়ে খাবার খেয়ে জীবিকা নির্বাহ করে বা জীবন ধারণ করে, তার জন্যও লবণ দরকার হবে। তাহলে ধনী গরিব সবাইকেই ইফেক্ট ফেলে যে জিনিসের দাম বাড়িয়ে, সেটা এমন একটা কমন জিনিস হবে যেটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের বলা যেতে পারে, বিশেষ করে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের লবণ খুব অপরিহার্য দ্রব্য। লবণ ছাড়া কোনো মতে চলবেই না, যাই খাবে লবণ দরকার হবে। তাহলে লবণ তৈরি করা, লবণ বিক্রি করা যদি ব্রিটিশ সরকারের অধিকারেই থাকে, তারা নিজের মতো করে ট্যাক্স বসিয়ে দেয়, তাহলে তার দাম বেড়ে যাবে। ঠিক আছে? তো গান্ধীজি কি করেছিলেন? গান্ধীজি আইন অমান্য করবেন, ব্রিটিশ সরকারের কোনো একটা আইন অমান্য করে তিনি একটা আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করবেন, এটা ঠিক হয়েছিল। তাহলে তিনি কোন আইনকে অমান্য করবেন সেটা তিনি বিচার করেছিলেন, যে এমন একটা আইনকে অমান্য করা হোক যে আইনের ফলে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ ইনভলভ হচ্ছে, সেই আইনের ফলে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ শোষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে ইনডাইরেক্টলি। তো তার জন্য তিনি ভারতীয় দৈনন্দিন জীবনের সঙ্গে সব থেকে বেশি জড়িত যে আইন, লবণ তৈরির আইন, সেই আইনকে তিনি বেঁচেছিলেন। লবণ কেন? লবণ কারণ সর্বজনীন প্রয়োজন ছিল, যেখানে ধর্ম মানে না, যেখানে জাতি মানে না, যেখানে শ্রেণী মানে না, যেখানে বর্ণ মানে না, প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য লবণ দরকার হচ্ছে। 2 নম্বর, প্রকৃতিতে অবাধে পাওয়া যাচ্ছে, তার ফলেও এটির উপর একটা কর বসানো হচ্ছে। লবণ সমুদ্রের জল থেকে তৈরি হয় প্রসেসিং করে। তো সমুদ্রের জল তো প্রাকৃতিক সম্পদ, তা সেই সম্পদ যেমন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের তো ঘরের কাছে, তা সত্ত্বেও তাদেরকে লবণ সরকারের কাছ থেকে, যারা বিক্রি করছে তাদের কাছ থেকে কিনে খেতে হচ্ছে। তার মানে প্রত্যেকটি মানুষ এই আইনের ফলে কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য লবণ। আর আইন ভঙ্গ করা ছিল সহজ এবং প্রতীকীভাবে শক্তিশালী। সরাসরি অহিংস আইন অমান্য করা হয়েছিল। কিন্তু এই পথটা তিনি যে লবণ আইন ভঙ্গ করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু এটা তিনি একটা অহিংস উপায়ে করবেন, কারণ তার পথই ছিল অহিংস। পূর্ব প্রস্তুতি হিসাবে তিনি পূর্ণ স্বরাজের ঘোষণা এবং পরিকল্পনা করেছিলেন। যেমন ডিসেম্বর 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রথম পূর্ণ স্বরাজের কথা বলা হয়েছিল, এবং এই স্বরাজের কথাটা বলা হয়ে যাওয়ার ফলে সেই অধিবেশনে প্রস্তাব বলা হয়েছিল যে যতদিন না ভারতবর্ষ পূর্ণভাবে স্বাধীনতা পাচ্ছে, পূর্ণ স্বরাজ পাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। সেই হিসেবে যদি দেখতে হয়, তাহলে দেখা যাবে যে 1929 ডিসেম্বর মাসে কংগ্রেসের অধিবেশন হতো শেষ 3 দিন। ওই জন্য কোনো কোনো কংগ্রেসের চরমপন্থী নেত্রীরা 3 দিনের তামাশা বলে সমালোচনা করেছিলেন। তো যেহেতু পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছে এবং যতদিন পূর্ণ স্বরাজ না পাবে, তাহলে 26শে জানুয়ারিকে যে স্বাধীনতা দিবস হিসেবে
পালন করা হবে। তো সেই হিসেবে ডিসেম্বরের শেষ ডিসেম্বর, 29শে ডিসেম্বর, তার মানে 26শে জানুয়ারি 1930 তারিখে প্রথম ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। আর এই 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ, এখন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো এই স্বাধীনতা দিবস হিসেবে যেহেতু 1930 থেকে পালিত হয়ে আসছিল, এই জন্য এই দিনের গুরুত্বকে মাথায় রেখে পরবর্তীকালে সংবিধানকে কার্যকর করা হয়েছিল। যদিও সংবিধান লেখা হয়ে গেছিল নভেম্বরে, কিন্তু তবু 26শে জানুয়ারি পর্যন্ত ওয়েট করা হয়েছিল এই দিনটাকে গুরুত্ব রাখার জন্য। এখন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তো পূর্ব প্রস্তুতি হিসেবে পূর্ণ স্বরাজের ঘোষণা ওটা করা হয়েছিল। সেটা হচ্ছে কংগ্রেস যে ওয়ার্কিং কমিটি ছিল, সেই ওয়ার্কিং কমিটিতে গান্ধীজিকে আইন অমান্য আন্দোলনের সময় এবং পদ্ধতি নির্ধারণ করার জন্য পূর্ণ ক্ষমতা প্রদান করেছিল। কে করেছিল? কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। গান্ধীজিকে গান্ধীজি বেছে নিয়েছিলেন লবণ আইন ভঙ্গ করবেন বলে। এটা আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল, প্ল্যান হয়ে গিয়েছিল যে আমরা আইন অমান্য আন্দোলন করব, এবং কোন আইন অমান্য আন্দোলন করব? লবণ আইন অমান্য করব, লবণ আইনকে ভেঙে করব। 1930-এর 2 মার্চ গান্ধীজি ভাইসরয় লর্ড আরউইনকে একটা চিঠি লেখেন এবং জানান যে যদি লবণ কর যেটা ইংরেজ সরকার নিচ্ছে সেটি প্রত্যাহার করা না হয়, তবে তিনি লবণ আইন ভঙ্গ করবেন, যার উত্তর না পেয়ে তিনি অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন। তিনি কংগ্রেস, এমন নয় যে গান্ধীজি ভেবে নিলেন রাতারাতি দিয়ে পরের দিন লবণ আইন ভঙ্গ করার জন্য চলে গেলেন, এরকম কিন্তু হয়নি। তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বৈঠক হলো, গান্ধীজিকে একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনি ঠিক করুন কোন সময়ে কোন আইন ভঙ্গ করবেন, আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। গান্ধীজি বললেন যে আমরা লবণ আইন ভঙ্গ করতে পারি। তো লবণ আইন ভঙ্গ করতে পারি বলেই লবণ আইন ভঙ্গ করতে পারেননি, মানে করেননি। তিনি সেকেন্ড মার্চ লর্ড, সেই সময় যিনি ভাইসরয় ছিলেন, বড় লর্ড ছিলেন, তাকে চিঠি লিখলেন, আরউইনকে চিঠি লিখলেন যে সরকার যে লবণের প্রতি কর নিচ্ছে সেই কর যদি সরকার প্রত্যাহার না করে নেয়, তাহলে কিন্তু আমরা লবণ আইন ভঙ্গ করব। অবশ্যই বড় লর্ডের কাছ থেকে কোনো উত্তর আসেনি। উত্তর না আসার জন্য গান্ধীজি ডান্ডি অভিযানের প্রস্তুতি শুরু করেছিলেন। তো ডান্ডি অভিযানকে ড্যান্ডি অভিযানও বলা হয়। তো এটা বানানটা এইভাবে লিখলে বেশি ভালো হবে, ডান্ডি অভিযান। ডান্ডি যাত্রা সময়কাল ছিল 12ই মার্চ থেকে তিনি শুরু করেছিলেন, 6 এপ্রিল তিনি পৌঁছেছিলেন ডান্ডিতে 1930-এ। প্রায় 385 কিলোমিটারের মতো পথ শুরু করেছিলেন কোথায়? সবরমতী আশ্রম থেকে। আর শেষ হয়েছিল ডান্ডিতে সমুদ্র তীর পর্যন্ত। কত দিনের পথ ছিল? 24 দিনের পথ ছিল। প্রতিদিন প্রায় 16 থেকে 19 কিলোমিটার তিনি হাঁটতেন। শুরু করেছিলেন 78 জন সহযোগী নিয়ে। সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু যাত্রার বিবরণটা কি ছিল? 12ই মার্চ 1930 সালে গান্ধীজি 78 জন বিশ্বস্ত অনুগামী নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গুজরাটের ডান্ডি উপকূলের দিকে পদযাত্রা তিনি শুরু করেছিলেন। কিন্তু পথের প্রতিটি গ্রামের, যে পথের দিকে যে গ্রাম পড়েছে, সেই গ্রামের হাজার হাজার মানুষ গান্ধীজিকে সমর্থন করেছেন, অভিবাদন করেছেন, ওয়েলকাম করেছেন, তার সঙ্গে সামিল হয়েছেন। শুরু হয়েছিল 78 জন থেকে, কিন্তু সেটা 78 জন থাকেনি। যাত্রা একটা বিশাল গণ আন্দোলনে পরিণত হয়েছিল। ঠিক আছে, 5 এপ্রিল মানে 6 এপ্রিল পৌঁছাবে, 5 এপ্রিল সন্ধ্যায় তারা ডান্ডি পৌঁছে গিয়েছিলেন। গান্ধীজি রাত্রিবেলাতে ওই উপকূলেই রাত্রিবাস করেন। দেশি বিদেশি সাংবাদিকরা এই যাত্রাকে বিশ্বব্যাপী, এটা গুরুত্বপূর্ণ, দেশি এবং বিদেশি সাংবাদিকরা এই যাত্রাকে এই গণ আন্দোলনকে একটা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে প্রেজেন্ট করেছে। তার মানে এই ডান্ডি অভিযান গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই কারণে, এই অভিযান ছিল প্রথম একটা অভিযান গান্ধীজির, অহিংস সত্যাগ্রহের পথ অভিযান, যে অভিযানকে লাইভ সাংবাদিকরা ক্যাপচার করেছিল। শুধুমাত্র দেশীয়রা নয়, ইন্টারন্যাশনাল মিডিয়াও সেই সময় ডান্ডিতে ছিলেন, গান্ধীজির সঙ্গে অনুসারী ছিলেন, এবং একজন মার্কিন সাংবাদিকও ছিলেন, মাইকেল ওয়েব মিলার। তিনি সেই সময় লাইভ সাংবাদিকতা করেছিলেন এবং তার রিপোর্ট সঙ্গে সঙ্গে আমেরিকার সংবাদ মাধ্যম থেকে প্রকাশ পেয়েছিল। তার মানে গান্ধীজির যে আন্দোলনটা ছিল, এই অর্থে বলা যেতে পারে সেই গান্ধীজির এই যে সত্যাগ্রহের আন্দোলনটা ছিল, এক অর্থে একটা গ্লোবাল লেভেলে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গিয়েছিল। তো এই অর্থে গান্ধীজির লবণ অভিযান বা লবণ আইন ভঙ্গ করাটা গুরুত্বপূর্ণ ছিল। 6 এপ্রিল 1930-এ সকালে তিনি গান্ধীজি সমুদ্রের তীরে গিয়ে এক মুঠো প্রাকৃতিক লবণ তুলে আইন প্রতীকীভাবে ভঙ্গ করেছিলেন।
প্রতীকীভাবে ভঙ্গ করেছিলেন। আমি বলেছি যে আন্দোলন সবসময় প্রতীকী রূপে ব্যবহার করা হতো, যে আমি একটা প্রাকৃতিক লবণ তুলে নিলাম, মানে আমি করলাম, আমি তো সরকারের কেউ নই, তাহলে আমি তো আইন ভঙ্গ করে ফেললাম। আইন ভঙ্গ করা মানে লুটপাট করে নেওয়া, ভেঙে ফেলা, মেরে দেওয়া, গুড়িয়ে দেওয়া এরকম নয়, মানে করে নেবো, মেরে নেবো, ধরে নেবো এরকম ব্যাপার নয়। তিনি গেলেন সকালে, প্রাকৃতিকভাবে যে লবণ ছিল সেটা এক মুঠো তিনি হাতের মধ্যে তুলে ধরলেন। তার মানে এটা তুলে ধরার অধিকার তো ভারতীয়দের ছিল না, সরকারের বাইরের কোনো মানুষের ছিল না। গান্ধীজি তুলে ধরলেন, মানে তিনি রুলস ব্রেক করলেন। তো প্রতীকীভাবে এটা করলেন, মানে আইন অমান্য আন্দোলনের একটা আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। আন্দোলন একটা জাতীয় বিস্তার লাভ করেছিল। যেমন তামিলনাড়ুতে সি গোপালাচারী, যিনি পরবর্তীকালে রাজাজি সূত্র 1944 সালের মার্চে প্রকাশ করবেন। গোপালাচারী পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ একজন পার্সন ছিলেন, স্বাধীন ভারতে খুব ভালো একটা পোস্ট পেয়েছিলেন। তিনি ত্রিচিনপল্লী থেকে বেদারণ্য পর্যন্ত নিজস্ব লবণ পদযাত্রা সংগঠিত করেছিলেন। তার মানে তামিলনাড়ুতে সি গোপালাচারী, মানে চক্রবর্তী গোপালাচারী করেছিলেন। আসাম এবং বাংলাতে বেশ কতজন গ্রেপ্তার হয়েছিল, যেমন লবণ সত্যাগ্রহী হিসেবে আইন অমান্য করেছিলেন, আইন ভেঙেছিলেন, তার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। নারীদের অংশগ্রহণে সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী সহ বহু নারী প্রথমবার এরকম একটা বৃহৎ রাজনৈতিক গণ আন্দোলনে অংশগ্রহণ করছেন। সরোজিনী নাইডুর রাজনৈতিক উত্থান বলা যেতে পারে আইন অমান্য আন্দোলনের ধর্ষণা সত্যাগ্রহ থেকে। ধর্ষণা সত্যাগ্রহ খুব গুরুত্বপূর্ণ, এই লবণ আইনের সঙ্গে যুক্ত। তো প্রথমে আব্বাস তায়েবজিকে গান্ধীজি ধর্ষণা সত্যাগ্রহ অভিযান করলেন, গ্রেপ্তার হলেন। তারপর আব্বাস তায়েবজিকে পাঠানো হলো, তিনি গ্রেপ্তার হলেন। তারপর সরোজিনী নাইডুকে পাঠানো হলো, তিনিও গ্রেপ্তার হলেন। তো ধর্ষণা সত্যাগ্রহ বলা হয় সেটাকে। তো ধর্ষণা একটা জায়গা বলা যেতে পারে, একটা ব্রিটিশদের একটা লবণ কারখানা বলা যেতে পারে ধর্ষণা। সেখানে তারা অভিযান করেছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, অন্যজন গিয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। তারপর সরোজিনী নাইডু গিয়েছিলেন। তো সরোজিনী নাইডুর রাজনৈতিক উত্থান বলা যেতে পারে ধর্ষণা সত্যাগ্রহ থেকে। তার আগে থেকে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু ধর্ষণা সত্যাগ্রহের পর থেকে, মানে বিশেষ করে আইন অমান্য আন্দোলনের সময় থেকে সরোজিনী নাইডু একটা ন্যাশনাল লেভেলের লিডারে পরিণত হয়েছিলেন। তাছাড়াও কস্তুরবা গান্ধী সহ অনেক নারী ছিলেন যারা প্রথমবার আইন অমান্য আন্দোলনে একটা বৃহৎ গণ আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কভারেজ যেমন টাইমস ম্যাগাজিন, বিদেশি সংবাদপত্র এই আন্দোলনের খবর করেছিল। তার মানে গোটা বিশ্বের একটা নজর ছিল গান্ধীজির সত্যাগ্রহে, মানে গান্ধীজির ডান্ডি অভিযানের ক্ষেত্রে, যে গান্ধীজি কিভাবে সত্যাগ্রহের মাধ্যমে ইংরেজদের বিরোধিতা করে লবণ আইন ভঙ্গ করছেন এবং তিনি গ্রেপ্তার হচ্ছেন। তাছাড়াও তা সত্ত্বেও তিনি অহিংসার পথ, তিনি সত্যের পথকে ছাড়ছেন না। এই জিনিসটা শুধুমাত্র তার ফলে ইংরেজ সরকারের উপরে অনেক বেশি চাপ ছিল বিশ্বের দরবারের তরফ থেকে। কারণ আমরা জানি সেই সময় হিটলারের উত্থান শুরু হয়ে গিয়েছে জার্মানিতে। ধর্ষণা লবণাগার সত্যাগ্রহ 21শে মে 1930 সালে। আমি যেটা বললাম যে প্রথমে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় 5 মে 1930-এ। তারপর সরোজিনী নাইডুর নেতৃত্বে 2500 সত্যাগ্রহী গুজরাটের ধর্ষণা লবণ সত্যাগ্রহী থেকে অগ্রসর হন। লক্ষ্য ছিল লবণ। তার সরোজিনী নাইডুর আগে আব্বাস তায়েবজিকেও করা হয়েছিল, আব্বাস তায়েবজিও গ্রেপ্তার হয়েছিলেন। সত্যাগ্রহীরা, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সত্যাগ্রহীদের উপরে গান্ধীজির নেতৃত্বে যে সত্যাগ্রহীরা ছিলেন তারা অহিংস পথে নিজেদের আন্দোলন পরিচালনা করেছিলেন, কিন্তু তারা পুলিশরা অহিংস পথে ছিল না। পুলিশরা লাঠি চালিয়েছিল, লাঠি চালানোর সাথে সাথে লাঠিচার্জ করেছিল এবং আহত হয়েছিল বেশ কিছু সত্যাগ্রহী। আর প্রতিরোধ তা সত্ত্বেও আহতদের প্রতিরোধ না করে শুধুমাত্র সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়াটাই তাদের একমাত্র প্রতিবাদ ছিল। তার মানে একসাথে আমরা এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে যতই বাইরে থেকে বা পিছন থেকে লাঠি মারা হচ্ছে আমরা শুধু এগিয়ে যাচ্ছি কোন দিকে, লবণাগারের দিকে, একটা কারখানার দিকে, ধর্ষণাতে। ঠিক আছে, তো এগিয়ে যাচ্ছি, এটাই আমাদের প্রতিবাদ যে আমরা যেতে পারছি, আমরা ভারতীয়, আমরা সাধারণ মানুষ। এতদিন আমাদের অধিকার ছিল না, কিন্তু আমাদের হাত উঠবে না। আমাদেরকে যতই লাঠির আঘাত মারা হোক, সত্যাগ্রহীদের বক্তব্য যে আমাদেরকে যতই লাঠিতে আঘাত করা হোক আমাদের হাত উঠবে না। আমরা আহত হয়ে যাব, আমাদের রক্ত পড়বে, আমাদের মাথা ফেটে যাবে, আমরা পড়ে যাব, মাটিতে লুটিয়ে যাব, আমরা মরে যাব, কিন্তু আমাদের হাত উঠবে না, আমরা কিন্তু অহিংস পথেই থাকবো। গান্ধীজির এই যে নীতি, এই যে বিশ্বাস, এই যে আদর্শ, এই জন্যই গান্ধীজি, এই জন্যই অন্য কোনো নেতা গান্ধীজির মতো পপুলার হতে পারেননি। কারণ সাধারণ মানুষের কাছে কি আছে? সাধারণ মানুষের কাছে কিছুই নেই, শুধুমাত্র দুটো হাত ছাড়া। দুটো হাত দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রতিবাদ করতে যায়, সম্ভব ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, একটা সরকারের বিরুদ্ধে একটা সাধারণ মানুষ? ইম্পসিবল ব্যাপার।
কিন্তু যদি গান্ধীজি সেই মানে পুলিশ মানে একসাথে সত্যাগ্রহীরা যাচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, কারোর মাথা ফাটছে, হাত ফাটছে, পা ফেটে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, তারপর একটা সময় হয়ে যাবে যে জায়গাটা রক্তাক্ত হয়ে যাবে, যতজন যাচ্ছে সবাই কোনো না কোনো ভাবে আহত হচ্ছে। তো যারা মারবে তারা তো মানুষ, তাদের মনের মধ্যে তো কিছু না কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে না? বাইরের বিদেশের মিডিয়াগুলো যখন দেখছে তখন স্বাভাবিক মোরাল ভ্যালুস এর কথা উঠবে, সরকারের বিরুদ্ধে চাপ দেবে। তো গান্ধীজির এই যে আদর্শ এবং গান্ধীজিকে যে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল, যার জন্য ভারতবর্ষেও ব্রিটিশদের কাছ থেকে বলা যেতে পারে অনেক অধিকার আদায় করেছিল। এমন বলবো না যে শুধুমাত্র গান্ধীজির জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বা এটা বলা ইতিহাসগত দিক থেকে হয়তো ঠিক হবে না, কিন্তু গান্ধীজি একটা ফ্যাক্টর ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। মার্কিন সাংবাদিক, এর নাম বললাম আমি, ওয়েব মিলার, এই ঘটনার প্রত্যক্ষভাবে সাক্ষী ছিলেন। তিনি লাইভ রিপোর্টিং করছিলেন, যেগুলো এখনকার রিপোর্টিং এর নামে মিথ্যা অপপ্রচার করা হয়, মেন স্ট্রিম মিডিয়া যেগুলো করে আর কি, আন্দোলনগুলোকে অপপ্রচার করার জন্য। মিডিয়ার কাজ হলো যেগুলো সত্য কথা, যেগুলো মানুষের কথা, সরকারের কাছে কোশ্চেন করা, সেগুলোকে তুলে ধরা। কিন্তু এখনকার মিডিয়া এরকম করে না। এখনকার মিডিয়া সরকারেরই পক্ষ হয়ে প্রচার করে আর সাধারণ মানুষকেই কোশ্চেন করে। ঠিক উল্টোটা হওয়ার কথা। ওয়েব মিলার তাই করেছিলেন। ওয়েব মিলার সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষকে কিভাবে অত্যাচার করছে, লাঠিচার্জ করছে, সত্যাগ্রহীদেরকে কিভাবে আহত করছে, শুধুমাত্র সেই রিপোর্টটা করেছে। অ্যাকচুয়ালি মিডিয়া মানে একজন সাংবাদিকের যা কাজ, ওয়েব মিলার সেই কাজটা করেছিলেন। তার ফলে সেই ওয়েব মিলারের রিপোর্ট যখন মার্কিন সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে, তখন গোটা বিশ্বের কাছে সত্যাগ্রহীদের কথা, বিশেষ করে গান্ধীজির কথা উঠে আসছে। গান্ধীজিকে একটা ন্যাশনাল লিডার থেকে, চম্পারণ একটা লোকাল লিডার থেকে একটা ন্যাশনাল লিডারে পরিণত হওয়ার পথ ছিল গান্ধীজির ক্ষেত্রে। আর লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, বলা যেতে পারে গান্ধীজি অ্যাজ এ ন্যাশনাল লিডার টু গ্লোবাল লিডার হিসেবে পরিচিত লাভ করেছিলেন। এর নিয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য কি? তাৎপর্য হলো যে অহিংসাই ছিল প্রতিরোধের অন্যতম প্রবলতম দৃষ্টান্ত। ইতিহাসে স্থান পেয়েছিল যে অহিংসার মাধ্যমে সবকিছু সম্ভব। অহিংসার মাধ্যমে সবকিছু সম্ভব। ব্রিটিশ সরকার যতই দমন নীতির মাধ্যমে সেটাকে দমন করুক না কেন, কিন্তু সেই ব্রিটিশ সরকারের দমন নীতি বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছিল। বিশ্ব জেনে গেছিল যে ব্রিটিশ সরকার ভারতবাসীদেরকে বা ভারতীয়দেরকে, গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহীদেরকে কিভাবে অত্যাচার করছে, এটা গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছিল। আর আন্তর্জাতিক জনমত ব্রিটিশ সরকারের উপর প্রেসারাইজ করেছিল। আন্দোলনের ব্যাপ্তিকে প্রায় 60,000 মানুষ আন্দোলনের সময় প্রায় 60,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছিল বলে মনে করা হয়। এটা হয়েছিল 1930-31 সালে। গোটা দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হয়েছিল 5 জানুয়ারি 1931 সালে। জওহরলাল নেহেরু সহ অন্যান্য বেশ কিছু নেতা মুক্তি পেয়েছিলেন। জওহরলাল নেহেরু গুরুত্বপূর্ণ, তখন ইয়ং লিডার ছিলেন, বাট গুরুত্বপূর্ণ একজন লিডার ছিলেন। আমরা জানি যে 1929 সালে জওহরলাল নেহেরু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন লাহোর অধিবেশনে। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে বাধ্য হয়ে 5 মার্চ গান্ধীজি গান্ধীজির সাথে চুক্তি করেন। ব্যাপক চাপের মুখে, এই কথাটা গুরুত্বপূর্ণ, ব্যাপক চাপের মুখে ভাইসরয় আরউইন গান্ধীজির সাথে আলোচনাতে বসতে বাধ্য হন। গান্ধীজিকে দিল্লিতে রেখে পাঠান। তার ফলে দিল্লিতে একটা বড় লাটের সাথে চুক্তি হয়। সেই চুক্তিটাকে বলা হয় দিল্লি চুক্তি বা গান্ধী আরউইন চুক্তি। হয়েছিল কবে? 5 মার্চ 1930 সালে। সেখানে বলা হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল যে যতগুলো রাজবন্দী ছিল, এই যে 60,000-এরও বেশি, তাদেরকে মুক্তি দেওয়া হবে। উপকূলের কাছাকাছি বসবাসকারীরা ব্যক্তিগত প্রয়োজনে লবণ তৈরি করতে পারে, যেটা তৈরি করার অধিকার এতদিন ছিল না, সেটা কিন্তু তৈরি করতে পারে। এবং কংগ্রেস এর পরিবর্তে, কংগ্রেস যে লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠক, মানে গোলটেবিল বৈঠক চলছে, প্রথম বৈঠক হয়ে গেছে, এই যে দ্বিতীয় বৈঠক হবে, সেই লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করবে। এটা কিন্তু কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল এবং কংগ্রেসের তরফ থেকে গান্ধীজি নিজে গেছিলেন, যদিও সেখানে যা ভেবেছিলেন তা হয়নি, তার ফলে তিনি ফিরেও এসেছিলেন। তো লবণ সত্যাগ্রহে কেন এটি একটি কৌশলগত মাস্টার স্ট্রোক বলা হয়? লবণ সত্যাগ্রহকে একটা কৌশলগত মাস্টার স্ট্রোক বলা হয়। কৌশলগত মাস্টার স্ট্রোক বলা হয়। কেন বলা হয়? এটি একটি সর্বজনীন প্রতীক হিসাবে, লবণ সর্বজনীন একটা প্রতীক, প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয়, দৈনন্দিন প্রয়োজনীয় একটা সম্পূর্ণ অহিংস আন্দোলন, যেখানে কোনো রকমের হিংসার আশ্রয় নেওয়া হয়নি। অহিংস অসহযোগ আন্দোলনে চৌরি চৌরার ঘটনা ঘটেছিল, কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনে, বিশেষ করে ডান্ডি অভিযানে, কোনো রকমের অহিংসর পথ নেওয়া হয়নি, সম্পূর্ণভাবে অহিংস ছিল।
মিডিয়া বান্ধব দৃশ্যমানতা, মানে সেই সময়ে যে অভিযান চলছে, সত্যাগ্রহীদের উপর অত্যাচার, গান্ধীজির যাত্রা, সমস্ত লাইভ কভারেজ হচ্ছে। তাহলে মিডিয়ার সাথে যারা আন্দোলনকারী ছিলেন, গান্ধীজি এবং সত্যাগ্রহীরা, তারা একটা বান্ধবপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন, যে যার ফলে তারা কি করছেন এবং তাদের উপর সরকার কিরকম মনোভাব প্রকাশ করছে সেটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে, বিশ্বের জনমতের কাছে প্রকাশ পেয়ে গেল সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আর সর্বস্তরের অংশগ্রহণের সুযোগ, যে কোনো মানুষ যে কোনো ভাবে অংশগ্রহণ করতে পারে। গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি হেঁটে যাচ্ছেন, যে কোনো গ্রামের যে কোনো মানুষ, সে নারী হতে পারে, শিশু হতে পারে, বাচ্চা মানে বৃদ্ধ হতে পারে, বয়স্ক হতে পারে, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। কোথায় যাচ্ছি? ডান্ডিতে যাচ্ছি। কিসের জন্য? লবণ আইন ভঙ্গ করার জন্য। কেন? কারণ লবণ আমাদের প্রাকৃতিক ন্যাচারাল সম্পদ, ন্যাচারাল রিসোর্স, অথচ ব্রিটিশ সরকার সেটা আইন করে দিয়েছে যে আমরা সেটাকে ইউজ করতে পারবো না। আমাদেরকে ইউজ করতে গেলে ব্রিটিশ সরকারের কাছ থেকে কিনে নিতে হবে, আর ব্রিটিশ সরকার সেটা আমাদেরকে ট্যাক্স, মানে দাম তো নিচ্ছে, তার উপর ট্যাক্সও বসাচ্ছে। এটা কি ধরনের চলতে পারে? তাহলে প্রত্যেকটি মানুষের কাছে লেগেছিল, মানে মানে প্রত্যেকটি মানুষের এটা নিজের আন্দোলন মনে করা হয়েছিল। প্রত্যেকটি মানুষ এটাকে ফিল করেছিল যে এই আন্দোলনটা আমার নিজের আন্দোলন। ওই মানে এর অবশ্যই কোনো একটা আন্দোলন হয়েছে, কোনো একটা মানুষ এই আন্দোলনটা করেছে, তার মানে সেটার কোনো সাফল্যও থাকবে, সেটার কোনো সীমাবদ্ধতাও থাকবে। আমরা যদি প্রথমে সাফল্যের কথা বলি, তাহলে ভারতীয় যে স্বাধীনতা আন্দোলন ছিল সেটা অহিংস অসহযোগ আন্দোলন প্রথম বড় গণ আন্দোলন ছিল, কিন্তু আইন অমান্য আন্দোলন ছিল প্রথমবার সত্যিকারের গণ আন্দোলন। তার কারণ এই গণ আন্দোলনে কোনো হিংসার আশ্রয় নেওয়া হয়নি, সম্পূর্ণ অহিংস আন্দোলন ছিল। তাহলে গণ আন্দোলনের যদি ধারণা বা সংজ্ঞা জানতে হয়, তাহলে আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ের ধারণাকে বলতে হয়। তাহলে এটি স্বাধীনতা আন্দোলনের প্রথম সম্পূর্ণভাবে সত্যিকারের একটা গণ আন্দোলন হয়েছিল। 2 নম্বর, আন্তর্জাতিক মঞ্চে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যতটা দাবি করে যে আমরা অ্যাজ এ নৈতিকভাবে সেখানে শাসন করছি, সেটা এক্সপোজ হয়ে গেছিল। তার কারণ দেশি এবং বিদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম, সাংবাদিক সেই লাইভ কভারেজ সেটা করছিল। তো ব্রিটিশ সরকারের আসল চেহারা গোটা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছিল। আর 3, এটা অবশ্যই সাফল্য। একটা গান্ধীজিকে যেমন শুধু বড় লিডার করেছিল, সেরকম ব্রিটিশরা কিভাবে ভারতবর্ষের উপর অত্যাচার করে সেটারও লাইভ কভারেজ হয়েছিল, সেটাও ইম্পর্টেন্ট। 3, অহিংস আইন অমান্য আন্দোলনের কার্যকারিতা প্রমাণ করে যে পরবর্তীতে বিশ্বের বহু আন্দোলনের অনুপ্রেরণা হয়েছিল। মানে এই আন্দোলনটা পরবর্তীকালে বিশ্বের একটা ইন্সপিরেশন হিসেবে তৈরি হয়েছিল। সীমাবদ্ধতা কি? লবণ আইন তাৎক্ষণিকভাবে বাতিল হয়নি। কিছু মানুষকে উপকূলবর্তী অঞ্চলের মানুষকে তাদের নিজেদের প্রয়োজনে উৎপাদন করার অধিকার দিয়েছিল, তৈরি করার অধিকার দিয়েছিল, কিন্তু সবার ক্ষেত্রে দেয়নি। গান্ধী আরোইন চুক্তি ছিল, কিন্তু গান্ধী আরোইন চুক্তিটি ছিল একটা সমঝোতামূলক চুক্তি, যে চুক্তির বেশিরভাগ শর্ত পরবর্তীকালে মেনেই নেওয়া হয়নি। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিলেন, গান্ধীজি যে শর্তগুলো দিয়েছিলেন, মানে আরোইন যে মানে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু এখনকার নেতাদের মতো মেনে নেওয়া হয়নি। ঠিক আছে, তাৎক্ষণিকভাবে এই রাজনৈতিক ফল খুব সীমিত ছিল। সীমিত হলে এটি ভারতীয়দের একটা আত্মবিশ্বাস এবং সংগঠনের ক্ষমতা জোরদার করেছিল, সাংগঠনিক ক্ষমতা জোরদার করেছিল। কিন্তু এর যে রাজনৈতিক ফল ছিল সেটা খুব বেশি সীমিত ছিল। আর প্রকৃত স্বাধীনতা আসতে আরো 17 বছর সময় লেগেছিল 1947-এ। তাহলে এই দীর্ঘ পথের বলা যেতে পারে যে 17 বছর যে সময় লেগেছিল, একটা দীর্ঘ পথ, 17 বছর অনেক পথ, অনেক সময়। তাহলে এই দীর্ঘ পথের একটা গুরুত্বপূর্ণ কি বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ পর্যায় বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ পর্যায় আইন অমান্য আন্দোলনকে। কিন্তু আইন অমান্য আন্দোলনের পরই দেশ স্বাধীন হয়ে যায়নি, ফলে তারপর একটা দীর্ঘ প্রতীক্ষা বা দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে, ভারতবাসীদেরকে, আমাদেরকে। তো তার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পর্যায় বলা যেতে পারে আইন অমান্য আন্দোলনকে। আশা করি আইন অমান্য আন্দোলন, বিশেষ করে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান গান্ধীজির কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা আশা করি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।